তুমি কি কখনো ভেবেছ একটি শহর যার থাকার কথা নয় সেটি হঠাৎ এক রাতের মধ্যে তোমার সামনে হাজির হয়ে যেতে পারে? হ্যাঁ, এটাই সেই গল্প, দ্য সিটি দ্যাট ওয়াজন্ট দেয়ার। ডক্টর এলিয়াস ভ্যান্স ২০ বছর কাটিয়েছিলেন এমন সব জায়গার খোঁজে যেগুলোর কোনো অস্তিত্বই ছিল না। জঙ্গলে গিলে ফেলা ধ্বংসপ্রাপ্ত মঠ, ঝড়ে মুছে যাওয়া উপকূলীয় গ্রাম, এমন সব বসতি যা একবার জনগণনার নথিতে দেখা গেছে আর পরের বারেই অদৃশ্য হয়ে গেছে। বেশিরভাগ অনুসন্ধানের শেষ হয়েছে হতাশায়, ভুল পড়া মানচিত্র, কল্পনাপ্রসূত আশা আর খারাপ অনুবাদ। কিন্তু এইটা আলাদা ছিল। স্যাটেলাইট ছবিগুলো পরিষ্কার ছিল। উত্তর চিলির এক অনুর্বর মালভূমির নিচে জ্যামিতিক আকৃতির রেখা, প্রাকৃতিক গঠন নয়, খনির দাগ নয়, স্থাপনা, রাস্তা, এমন নিখুঁত কোণ যা কাকতালীয় হতে পারে না। সেখানে কখনো কোনো শহর দাঁড়িয়েছিল এমন কোনো নথি নেই, ঔপনিবেশিক উল্লেখ নেই, আদিবাসী বর্ণনা নেই, কোনো বাণিজ্যপথও সেখান দিয়ে যায়নি, আঞ্চলিক সংরক্ষণাগারে কিছু নেই, লোককথাতেও না। তবু গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার দেখিয়েছিল ভিত্তি। সূর্য দিগন্তের নিচে নামছিল, ধুলোকে রক্তিম কমলা রঙে রাঙিয়ে তুলছিল, আর এলিয়াস দাঁড়িয়েছিল খননস্থলের প্রান্তে। দল ইতিমধ্যে একটি ভবনের কোণ উন্মুক্ত করেছে। পাথরের ব্লকগুলো এত নিখুঁতভাবে জোড়া লাগানো যে কোনো গাঁথুনি নেই। কারুকার্য উন্নত, প্রাচীন কিন্তু আদিম নয়। যা সেখানে থাকার কথা তার তুলনায় অনেক বেশি উন্নত। এখনও কোনো নিদর্শন নেই? এলিয়াস জিজ্ঞেস করল। তার সহকারী মায়া অর্টিজ মাথা নাড়ল। কোনো মাটির পাত্রের ভাঙা টুকরো নেই, কোনো সরঞ্জাম নেই, আবর্জনার গর্ত নেই, হাড় নেই। সে একটু থামল। মনে হচ্ছে যেন এখানে কেউ কখনো থাকেইনি। এলিয়াস ভ্রু কুচকাল। শহর চিহ্ন রেখে যায়, ভাঙা থালা, বিরনো পশুর অবশেষ, আগুনের চুল্লি, কবর। সবচেয়ে পরিষ্কার সভ্যতাও কিছু না কিছু রেখে যায়। এই শহর কিছুই রেখে যায়নি। তারা আলো ফুরোনো পর্যন্ত কাজ করল। সেই রাতেই প্রথম অদ্ভুত ঘটনা ঘটল। রাত ২:১৭ শিবিরের সব ডিজিটাল ঘড়ি ০০তে রিসেট হয়ে গেল। ফোন, ঘড়ি, ল্যাপটপ, এমনকি জিপিএস যন্ত্র সব ফাঁকা, তারপর শূন্য। জেনারেটর বন্ধ হয়নি, ব্যাটারি পূর্ণ ছিল, কিন্তু ঠিক ৬০ সেকেন্ডের জন্য সময় ছিল না। দল সৌর বিকিরণকে দায়ী করল। এলিয়াস তর্ক করল না। দ্বিতীয় অদ্ভুত ঘটনাটি ঘটল পরের বিকেলে। তারা যা আবিষ্কার করল যেন একটি কেন্দ্রীয় চত্বর, প্রশস্ত, বৃত্তাকার, যত্ন করে পাতা। মাঝখানে একটি পাথরের কাঠামো, কোমর সমান উঁচু, যেন কোনো বেদি বা মঞ্চ। এর পৃষ্ঠ মসৃণ, শুধু একটি অগভীর খাঁজ ছাড়া, মানুষের আকৃতির রেখা। পুরো শরীরের ছাপ নয়, শুধু এমন একটি অবয়ব যেখানে কেউ একসময় দাঁড়িয়েছিল, খুব দীর্ঘ সময় ধরে। এলিয়াস বোঝার আগেই অনুভব করল নিস্তব্ধতা। কোনো পোকামাকড় নেই, মাথার ওপর পাখি নেই, মালভূমি জুড়ে বাতাস নেই, শুধু খোলা বিস্তৃতির মৃদু গুঞ্জন যা তার কানে চাপ সৃষ্টি করছিল। তোমার কি মনে হচ্ছে, তোমার কি মনে হচ্ছে? মায়া শুরু করল, তারপর থেমে গেল। হ্যাঁ, এলিয়াস বলল। ভুল। তারা চত্বর নথিবদ্ধ করল, নমুনা নিল, সব ছবি তুলল। তবুও কোনো ব্যক্তিগত নিদর্শন নেই, দৈনন্দিন জীবনের কোনো চিহ্ন নেই। দরজার কবজা নেই, রান্নার চুল্লি নেই, কোনো বাণিজ্যের চিহ্ন নেই। এটি এমন একটি শহর যা মানুষের প্রমাণ ছাড়াই নির্মিত। চতুর্থ দিনে তারা লেখাগুলো খুঁজে পেল। দেওয়ালে খোঁজাই করা নয়, বরং পাথরের পাটালনে হালকা আঁচড় কাটা, যা সুনির্দিষ্ট কোণ থেকে আলো পড়লে দেখা যায়। চত্বর জুড়ে একই রেখা বারবার। মায়া সেগুলো চক দিয়ে এঁকে দৃশ্যমান করল। চিহ্নগুলো অলঙ্কার নয়, ওগুলো গণনা চিহ্ন। হাজার হাজার, সর্পিল আকারে সাজানো, কিছু গণনা করছে, অথবা কাউকে। সেই রাতে এলিয়াস ঘুমাতে পারল না। সে একা ফিরে গেল উন্মুক্ত চত্বরের দিকে, হাতে কাঁপতে থাকা টর্চলাইট। চাঁদ নিচু হয়ে ঝুলছিল, ফ্যাকাশে আর ফোলা। বৃত্তের কেন্দ্রে পা রাখতেই বাতাস ভারী লাগল, ঘন। সে এগিয়ে গেল পাথরের বেদির দিকে, আর তখনই সে সেটা দেখল। ধুলোর মধ্যে একটি পদচ্ছাপ, তাজা, খাঁজের দিকে এগিয়ে গেছে। সে স্থির হয়ে গেল। পদচ্ছাপটি তার দলের কোনো বুটের নয়, খালি পা। আর সেটা থেমে গেছে ঠিক সেই জায়গায় যেখানে মানুষের আকৃতির অবয়ব শুরু হয়েছে।
ফিরে যাওয়ার কোনো চিহ্ন নেই। এলিয়াস গিলল। শহরটি পরিত্যক্ত ছিল না, এটি অদৃশ্য হয়ে গেছিল। এলিয়াস পদচিহ্নের কথা দলকে বলেনি, অন্তত সেদিন রাতে নয়। সূর্য ওঠার আগেই সে চিহ্নটা মুছে দিয়েছিল। পুরাতত্ত্বে লাগে ধৈর্য, নথিভুক্তকরণ, যুক্তিসঙ্গত ব্যাখ্যা। খননস্থলে খালি পায়ের ছাপ মানে হতে পারে দূষণ, কারোর প্র্যাঙ্ক বা সাধারণ ভুল। সে নিজেকে সেটাই বোঝাল। পঞ্চম দিনে তারা প্রথম সিল করা কক্ষটি খুলল। এটি ছিল চত্বরের নিচে, ঠিক পাথরের বেদির তলায়। প্রবেশপথটি লুকালো ছিল, এমনভাবে বসানো স্ল্যাবের নিচে যা দেখতে কাঠামোগত, আনুষ্ঠানিক নয়। যারা এই জায়গা বানিয়েছিল তারা চায়নি কক্ষটি সহজে খুঁজে পাওয়া যাক। ভেতরের বাতাস শুকনো, সংরক্ষিত, আর ভূগর্ভস্থ ঘরের মাঝখানে ছিল একটি টেবিল। টেবিলের উপর একটি রিল টু রিল টেপ রেকর্ডার। মায়া তাকিয়ে রইল। এটা তো ২০ শতাব্দীর। এলিয়াস ধীরে মাথা নাড়ল। ৬০-এর দশক, হয়তো ৭০। বাস্তব, আধুনিক। এটা প্রাচীন নয়, এটা সাম্প্রতিক। মেশিনটির উপর এক ফোঁটাও ধুলো ছিল না, এক ফোঁটাও না। পাশেই ছিল কয়েকটি জার্নাল, ভঙ্গুর কিন্তু অক্ষত। চামড়ার মলাট ফেটে গেছে, পাতাগুলো ভরা ঘন, আতঙ্কিত হাতের লেখায়। এলিয়াস প্রথমটি খুলল। ৩ মার্চ ১৯৬৮, জনসংখ্যা ৩১২। সে পাতা উল্টাল। ১৯ মার্চ, জনসংখ্যা ২৮৭। আরও সামনে 2 এপ্রিল, জনসংখ্যা ২০১। লেখাগুলো ক্রমশ এলোমেলো হয়ে উঠেছে। এখন তারা স্বেচ্ছায় বৃত্তে পা রাখছে। আমরা ভেবেছিলাম এটা প্রতীকী, তা নয়। গণনাটা আমাদের নয়। শেষ এন্ট্রি, জনসংখ্যা ১, কোনো তারিখ নেই। তার নিচে কাঁপা তালিতে লেখা। এটাকে এখানে ধরে রাখতে একজনের যথেষ্ট। মায়ার কণ্ঠ প্রায় ফিসফিসময়। এটা ট্যালিগুলোর সঙ্গে মেলে। চত্বরে থাকা সর্পিল চিহ্নগুলো, প্রতিটি দাগ অলঙ্কার নয়, এটা বিয়োগ। তারা টেপ রেকর্ডারটি শিবিরে নিয়ে এলো। বিবেচনার বিরুদ্ধে গিয়েই এলিয়াস সেটি চালানোর সিদ্ধান্ত নিল। অডিওতে খসখস শব্দ, তারপর শ্বাস-প্রশ্বাস। একজন পুরুষের কণ্ঠ ভেসে এলো, শান্ত, শিক্ষিত। আমি ডক্টর আর্তুরো সালগাদো। যদি এই রেকর্ডিংটি পাওয়া যায় তাহলে নিয়ন্ত্রণ ব্যর্থ হয়েছে। এলিয়াসের মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। সরকারি অনুমোদনে আমরা ৪৭ জন এখানে এসেছিলাম। প্রথমে অস্বাভাবিকতাটি স্থিতিশীল ছিল। কাঠামোটি কেবল নির্দিষ্ট সময়ে অস্তিত্ব পেত। একটি শহর যা দৃশ্যমান বাস্তবতায় ঢুকে আবার বেরিয়ে যেত। টেপে শোঁ শোঁ শব্দ। আমরা ভেবেছিলাম আমরা এটাকে নোঙর করতে পারব। দীর্ঘ বিরতি। আমরা ভুল ছিলাম। মায়া টেবিলের কিনারা শক্ত করে ধরল। চত্বরটি একটি কেন্দ্রীয় বিন্দু, এক ধরনের দোরগোড়া। কেউ যদি যথেষ্ট সময় তার কেন্দ্রে দাঁড়ায়, শহরটি পুনঃসমাঞ্জষ্ট হয়। ধারাবাহিকতা বজায় রাখতে একটি জীবন বিনিময়, পূর্ণ পতন ঠেকাতে একটি উপস্থিতি। শ্বাস-প্রশ্বাস, এখন কর্কশ। তারা মারা যায় না, তাদের সরিয়ে নেওয়া হয়, একীভূত করা হয়। পাথরের উপর চেয়ার টানার মতো শব্দ। সবসময় অন্তত একজন বাসিন্দা থাকতে হবে। সংখ্যা যদি শূন্যে নামে, শহর পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। কিন্তু যদি একজন থাকে, রেকর্ডিং হঠাৎ স্থির শব্দে কেটে গেল। সেই রাতেই একজন নিখোঁজ হল। ড্যানিয়েল চো, জরিপ বিশেষজ্ঞ। তার তাঁবু খালি, বুট এখনও ভেতরে। সংগ্রামের কোনো চিহ্ন নেই, শুধু পাতলা ধুলোর একটি রেখা যা চত্বরের দিকে গেছে। এলিয়াস দৌড়াল। চাঁদের আলোয় এখন সর্পিল চিহ্নগুলো স্পষ্ট, আগের চেয়ে বেশি। সে নিশ্চিত। বৃত্তের কেন্দ্রে একজন মানুষ দাঁড়িয়ে, খালি পায়ে, পুরনো ধাঁচের পোশাক, বোতাম দেওয়া শার্ট, উঁচু কোমরের প্যান্টে গোজা। স্টাইল যেন ১৯৬০ থেকে ১৯৭৫-এর মাঝামাঝি কোথাও থেমে গেছে। লোকটির বয়স প্রায় ৩০। সময়ের ছোঁয়া নেই। সে এলিয়াসের দিকে পলক ফেলল, যেন বিভ্রান্ত, দুঃখিত। লোকটি নরম গলায় বলল, আমি ভেবেছিলাম আপনি জানেন। কি জানি? এটা আমাদের একজনকে চায়। তার কণ্ঠে হালকা বিকৃতি, যেন কথা বলতে অভ্যস্ত নয়। আমি এপ্রিল থেকে এখানে। এপ্রিল ১৯৬৮? মায়া ফিসফিস করে বলল। লোকটি মাথা নাড়ল। যখন আমরা ভাবছিলাম এটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমি বৃত্তে পা রেখেছিলাম। বাকিরা ইতিমধ্যেই চলে গিয়েছিল। পুরোপুরি ভেঙে পড়া ঠেকাতে আমি থেকে গিয়েছিলাম।
সে চারদিকে অর্ধ খনন করা ধ্বংসাবশেষের দিকে তাকাল। দেখছি তখন থেকে এটা স্থিতিশীলই আছে। এলিয়াস তখন সেটা অনুভব করল। পায়ের নিচে সূক্ষ্ম কম্পন, দূরের যন্ত্রের মতো। কিন্তু আপনি এখনও এখানে, এলিয়াস বলল। হ্যাঁ, মানে লোকটির চোখের সহানুভূতির ছায়া। এটা ইতিমধ্যে আপনার জরিপ বিশেষজ্ঞকেই নিয়েছে। প্রথমবারের মতো বাতাস বইতে শুরু করল। পাথরের দাগগুলো গভীর হতে লাগল। অদৃশ্য হাত যেন নতুন করে আঁচড় কাটছে। আরেকটি দাগ। সর্পিল আরও আটোসাট। মায়া এলিয়াসের হাত চেপে ধরল। যদি উনি বৃত্ত ছেড়ে বের হন, তাহলে এটা অদৃশ্য হয়ে যাবে এবং এর সীমানার ভেতরে থাকা যে কোনোকেই নিয়ে। এলিয়াসের মাথায় দ্রুত চিন্তা ঘুরতে লাগল। একটি শহর যা অস্তিত্ব টিকিয়ে রাখতে বলি চায়, একটি কাঠামো যা ত্যাগে নোঙর করা, একটি জায়গা যা তৈরি হয়েছে বেঁচে থাকার জন্যে নয়, বরং কিছু একটা আটকে রাখার জন্যে। কি আটকে রাখার? এলিয়াস দাবি করল। লোকটির মুখভঙ্গি বদলে গেল। ভয়। আমাদের দরকার শহরের নয়, শহরের নিচে যা আছে তার দরকার। মাটি কেঁপে উঠল। চত্বরের নিচ থেকে ভেসে এলো এক শব্দ। যান্ত্রিক নয়, প্রাকৃতিক নয়, ঘুমের ভেতর দিক বদল করা বিশাল কিছুর শব্দ। সর্পিলে আরেকটি দাগ যোগ হল। মাটি সহিংসভাবে কাঁপেনি। সে শ্বাস নিচ্ছিল। পাথরের নিচে ধীরে ফুলে ওঠানামা, যেন চত্বরের বহু গভীরে ঘুমন্ত কোনো বিশাল সত্তা কাত বদলেছে। এলিয়াস তার বুটের তলা দিয়ে সেটা অনুভব করল। একটা স্পন্দন, ছন্দময়, ধৈর্যশীল। বৃত্তের ভেতরে দাঁড়ানো মানুষটি, সালগাদো, চোখ বন্ধ করল। এটা আবার সচেতন হয়ে উঠছে, সে ফিসফিস করল। কিসের ব্যাপারে? মায়া তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করল। সংখ্যা। সর্পিলে আরেকটি দাগ নিজে থেকেই কেটে গেল। শব্দটা অসহনীয়, পাথর যেন নিজেকে চিরে ফেলছে। এলিয়াসের মাথায় একের পর এক যুক্তিসঙ্গত ব্যাখ্যা ঘুরতে লাগল। শৃঙ্খল, চৌম্বকীয় গোলযোগ, দলগত বিভ্রাম। কিন্তু যুক্তিসঙ্গত জিনিস মানুষ গোনে না। এটার চারপাশে শহর বানানো হলো কেন? এলিয়াস জিজ্ঞেস করল। সালগাদো চোখ খুলল। আমরা বানাইনি, সে বলল। হাওয়া থেমে গেল। এমন নিস্তব্ধতা নেমে এলো যে এলিয়াস নিজের হৃৎস্পন্দন শুনতে পেল। এটা যেখানে খাওয়ায় সেখানেই শহর গড়ে ওঠে, সে বলল। পাথর উঠে আসে, কাঠামো তৈরি হয়, বসতি টানার এক ধরনের নকশা। আমরা ভেবেছিলাম আমরা ধ্বংসাবশেষ আবিষ্কার করেছি। আসলে আমরা আবিষ্কার করছিলাম টোপ। মায়া এক পা পিছিয়ে গেল। না, সে ফিসফিস করল। সালগাদো দৃষ্টি দিগন্তের দিকে ভেসে গেল। এটার প্রয়োজন সচেতনতা, সাক্ষী, মস্তিষ্ক। এভাবেই এটা এখানে স্থিতিশীল হয়। জনসংখ্যা বাড়লে এটা শক্তিশালী হয়। জনসংখ্যা কমলে ভারসাম্য রক্ষায় একজনকে গ্রাস করে। এলিয়াস জার্নালগুলোর কথা ভাবল। পরিপাটি হাতের লেখা ধীরে ধীরে আতঙ্কে ভেঙে পড়ছে। এর আগে কতজন? সে নিচু স্বরে জিজ্ঞেস করল। সালগাদো দ্বিধা করল। ১৯৬৮-র আগে? সে গিলল। হাজার হাজার। সর্পিলের দাগগুলো এক অভিযানের নয়, স্তরের পর স্তর, সময়ের ঘর্ষণে মসৃণ। এটা কতদিন ধরে এখানে? মায়া জিজ্ঞেস করল। সালগাদো পায়ের নিচের পাথরের দিকে তাকাল। এটা আমাদের মতো সময় অনুভব করে না। তাদের নিচের স্পন্দন গভীর হল। তারপর নিচ থেকে একটা শব্দ উঠল। গর্জন নয়, গড়গড় শব্দ নয়, একটা কোরাস। এত নিচু স্বরের ফিসফিসানি পুরু শোনা যায় না, তবু নিঃসন্দেহে মানব কণ্ঠ। এলিয়াসের পেট মোচড় দিয়ে উঠল। ওগুলো প্রতিধ্বনি নয়, মায়া বলল। না, সালগাদো বলল। ওরা একীভূতরা। শব্দটা রায়ের মতো নেমে এলো। একীভূত, মৃত নয়, হারিয়ে যায়নি, শোষিত। এলিয়াস পিছিয়ে গেল। আপনি যদি বেরিয়ে আসেন, একটু নড়লে শহর ভেঙে পড়বে, সালগাদো বাক্য শেষ করল। এবং আমাদের বাস্তবতায় যে অংশ আছে তার সরে যাবে। এটা তো ভালো, তাহলেই শেষ, মায়া বলল। সালগাদো মাথা নাড়ল। আপনি বুঝছেন না। সে এলিয়াসের দিকে তাকাল। এটা সহিংসভাবে সরে যায়। মালভূমি কেঁপে উঠল। খননসীমার বাইরে মরুভূমির বালি ভেতরের দিকে সরতে শুরু করল। প্রথমে ধীরে, তারপর নালায় নামা জলের মতো। দিগন্ত বিকৃত হয়ে গেল। দৃষ্টিতে নয়, স্থানিকভাবে। দূরত্ব সংকুচিত লাগছিল। এটা প্রসারিত হচ্ছে, মায়া বলল। না, সালগাদো ফিসফিস করল। এটা নোঙর ভেলছে।
আরেকটি দাগ কেটে গেল। এলিয়াস ঘুরে তাকাল। সোরপিল এখন আর চত্বরেই সীমাবদ্ধ নয়, সূক্ষ্ম ফাটল রাস্তা জুড়ে ফরাতে শুরু করছে, প্রতিটি উন্মুক্ত পৃষ্ঠের রেখা কেটে দিচ্ছে। গণনা, তালিকাভুক্ত করা। তারা দুজনেই অনুভব করল, তাদের মাপা হচ্ছে, ওজন করা হচ্ছে। নিচের ফিসফিসানি স্পষ্টতর হল। এখনও এখানে, চোখ বন্ধ করো না, এটা আমাদের দিয়ে দেখে। এলিয়াস মায়ার হাত ধরল। চলো, এখনই। তারা দৌড়ল, কিন্তু সীমা সরে গেছে। ট্রাকগুলো দূরে, তাঁবুগুলো বিকৃত, জলের ঢেউয়ে প্রতিবিম্বের মতো টানা। পেছন থেকে সালগাদোর ডাক, আমি দুঃখিত। এলিয়াস ফিরে তাকাল। সালগাদোর অবয়ব কাঁপছে। প্রথমবার তার শরীর পাতলা, অস্পষ্ট। তোমাদের আগমন সংখ্যা বাড়িয়েছে। দশকের দশক এটা খায়নি, এখন পুনঃসমাযোজন করছে। মায়ার পায়ের নিচের মাটি নরম হয়ে উঠল, ডোবা নয়, নরম, চামড়ার উপর পা রাখার মতো। সে থেমে গেল। এলিয়াসও অনুভব করল, স্পন্দন আর নিচে নয়, সব জায়গায়। শহরটা কোনো কিছুর ওপরে বসে নেই, এটাই সেই কিছু। এক বিশাল সমাহিত জীবের ওপর জন্মানো কাঠামো, স্থাপত্য তার অস্থি, রাস্তা তার শিরা, চত্বর তার খোলা মুখ। সোরপিলের দাগ অলঙ্কার নয়, ওগুলো দাঁতের দাগ। বাতাস ঘন হয়ে এলো। এলিয়াস মায়াকে টানল, কিন্তু অদৃশ্য স্থিতিস্থাপক বাধা। সালগাদো স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এলো। তার খালি পা খাঁজ ছাড়ার মুহূর্তে বিশ্ব কেঁপে উঠল, পাথর চিৎকার করল। চারপাশের ভবন ভেঙে পড়া ফুসফুসের মতো ভেতরের দিকে মোচড় নিল। আকাশ ভেঙে টুকরো টুকরো আলো। চত্বরের নিচ থেকে কিছু উঠল, পুরোপুরি দৃশ্যমান নয়, এক বিশাল ফ্যাকাশে বক্রতা, যার ওপর দরজার মতো ছাপ, অথবা চোখের গর্ত। ফিসফিসানি একীভূত হল, চেনা। সোরপিল রেখা সাদা হয়ে জ্বলে উঠল। এলিয়াস তখন বুঝল, এটা শুধু দেহ গ্রাস করে না, এটা দৃষ্টিভঙ্গি সঞ্চয় করে। প্রত্যেক শোষিত মানুষ এক একটি লেন্স, ওপরের পৃথিবীকে দেখার উপায়। শহরটা বাঁচার জন্য খায় না, এটা শেখে। মায়া চিৎকার করল যখন পাথর তার গোড়ালি গিলে নিল। নিচে টেনে নয়, বরং ওপর থেকে মিশে গেল। এলিয়াস ঝাঁপিয়ে পড়ল, তার হাত মায়ার হাত ধরল। এক ঝুলন্ত মুহূর্তে সে দেখল, পাতলা পাথরের নিচে কিছু নড়ছে। মুখ, স্তরে স্তরে, বাইরের দিকে তাকিয়ে, তার দিকে তাকিয়ে। সালগাদো মাঝপথে বিলীন হয়ে গেল, তার অবয়ব ধুলো হয়ে সোরপিলের কেন্দ্রে মিশে গেল। শহর ভাঁজ হয়ে গেল, রাস্তা অসম্ভব জ্যামিতিতে মোচড় নিল, শব্দ স্তব্ধতায় ভেঙে পড়ল। তারপর কিছুই না। 3 সপ্তাহ পর উত্তর চিলির মালভূমির ওপর দিয়ে একটা স্যাটেলাইট অতিক্রম করল। ছবিতে অক্ষত মরুভূমি, কোনো খননস্থল নেই, কোনো তাঁবু নেই, কোনো যানবাহন নেই, কোনো শহর নেই। অভিযানটিকে নিখোঁজ ঘোষণা করা হল, সম্ভবত বালি ঝড়ে হারিয়ে গেছে। বহু বছর পর এক গ্র্যাজুয়েট স্টুডেন্ট পুরনো স্যাটেলাইট ডেটা পর্যালোচনা করতে গিয়ে খাটকা কিছু খেয়াল করল। নির্দিষ্ট কোণ থেকে নির্দিষ্ট রাতে বালির নিচে ক্ষীণ জ্যামিতিক ছায়া দেখা যায়। স্থাপত্য নয়, নকশা, সোরপিলের মতো। আর গঠনের কেন্দ্রে, যদি যথেষ্ট জুম করা যায়, কখনো কখনো একটা গাঢ় উল্লম্ব দাগ দেখা যায়, মানুষের অবয়বের মতো, খুব স্থির হয়ে দাঁড়িয়ে।